ফ্রান্সে অলিম্পিক উদ্বোধনের আগে রেল নেটওয়ার্কে ভয়ানক হামলা, শিডিউল ভোগান্তিতে লাখ লাখ যাত্রী। চীন, জাপান, ভিয়েতনামে ঘূর্ণিঝড় গেইমির তাণ্ডব, শত শত ফ্লাইট বাতিল। গাজায় যুদ্ধবিরতি প্রশ্নে বাইডেন নেতানিয়াহু বৈঠক, কার্যকরের তাগিদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে ভয়াবহ হামলা ফ্রান্সের রাজধানী প্যারিসে রেল নেটওয়ার্কে। রেল লাইন উপড়ে ট্রেনের বগি এবং স্টেশনে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। এটি বিচ্ছিন্ন ঘটনা নাকি অলিম্পিকের আসরকে ভণ্ডুলের উদ্দেশ্য? বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। দফায় দফায় হামলায় লন্ডভন্ড ফ্রান্সের রেল নেটওয়ার্ক। রাজধানী প্যারিসে অলিম্পিক আসর শুরুর কয়েক ঘন্টা আগে হলো এমন ভয়াবহ হামলা। বিভিন্ন জায়গায় ট্রেনের বগি ও স্টেশনে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। তাদের মূল লক্ষ্য ছিল উচ্চগতির ট্রেনগুলো। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো। হামলার পর কয়েকটি পথে রেল চলাচল বন্ধ রাখতে হয়েছে। ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগ ব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে পুরো সপ্তাহ লাগবে বলে ধারণা রেল নেটওয়ার্ক সংস্থা SNCF এর কর্মকর্তাদের। রেল নেটওয়ার্কে হামলায় শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে পড়েছে প্রায় 8 লাখ যাত্রী। তাদেরকে ধৈর্য ধরার অনুরোধ করেছে কর্তৃপক্ষ। প্যারিসের বাসিন্দারা এ ঘটনায় হতভম্ব। হামলার ঘটনার জন্য তারা দুষছে দেশটির নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে। এখানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। আপনি দেখুন, এত কিছু ঘটে যাওয়ার পরও নিরাপত্তা কর্মীদের দেখা যাচ্ছে না। ভয় লাগছে সামনে পরিস্থিতি আরও খারাপ হবে কিনা। আগামী 3 সপ্তাহ আমাদের সতর্ক থাকতে হবে। খেলার স্থানগুলো আরও নিরাপত্তা দিতে হবে। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে এটি একটি বড় বিপর্যয়। পরিবেশ একেবারেই বদলে গেছে। এত বড় একটি ইভেন্টের আগে মানুষ আতঙ্কগ্রস্ত। এটি সত্যিই একটি দুঃখজনক ঘটনা। হামলার ধরন ও আলামতে ফ্রান্সের আইন শৃঙ্খলা বাহিনী বলছে এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, পূর্ব পরিকল্পিত। অলিম্পিক আসরকে বাধাগ্রস্ত করাই হামলাকারীদের উদ্দেশ্য। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় গেইমির তাণ্ডবে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার এশিয়ার কয়েকটি দেশ। ফিলিপাইন, তাইওয়ান, ভিয়েতনাম, জাপান এবং চীনে পড়েছে শক্তিশালী এই ঝড়ের প্রভাব। বিস্তারিত মীর ফজলে রাব্বি রিপোর্টে। শক্তিশালী একটি ঝড়ের আঘাতেই কুপোকাত এশিয়ার তিনটি দেশ। টাইফুন গেইমির তাণ্ডবে এরই মধ্যে লন্ডভন্ড ফিলিপাইন, আর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার জাপান ও ভিয়েতনাম। শক্তিশালী ঝড় গেইমির আঘাতে এই 3 দেশে এখন পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে, আর আহত হয়েছেন কমপক্ষে 220 জন। ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলকভাবে উড়োজাহাজ চলাচল ও স্কুল বন্ধ রাখা হয়েছে। শক্তিশালী টাইফুনের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও আশেপাশের বেশ কয়েকটি শহর। এছাড়া রাস্তাঘাটের পাশাপাশি তলিয়ে গেছে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। সম্ভাব্য ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর। ফিলিপাইন ছাড়াও ঘূর্ণিঝড় গেইমি আঘাত এনেছে জাপান ও ভিয়েতনামে। ওকিনাওয়া ও ইশিগাকা অঞ্চলে ঝড়ের কারণে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে 250 কিলোমিটার বেগে আঘাত আনে মৌসুমি ঝড়টি। এর প্রভাবে তলিয়ে গেছে নিচু এলাকা। আবহাওয়ার পূর্বাভাসে ভূমিধস নিয়েও সতর্ক করা হয়েছে। ইশিগাকা অঞ্চল থেকে খুব দ্রুত তাইওয়ান প্রণালীর দিকে পৌঁছেছে গেইমি। এরই মধ্যে প্রণালীটিতে অন্তত 1 জনের মৃত্যু ও 58 জন আহত হয়েছেন। তাইওয়ানে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। ঘটেছে ভূমিধসের ঘটনাও। এতে অন্তত 6 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মৌসুমি বৃষ্টিপাতে দেশ যখন বিপর্যস্ত, তখন ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় গেইমি। এই কারণে তাইওয়ানে স্কুল, কলেজ ও স্টক মার্কেট বন্ধ করা হয়েছে। এছাড়া ট্রেন ও ফেরি সার্ভিস বন্ধ এবং বিমানের 250টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় প্রায় 240 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া নিয়ে টাইফুন গেইমি তাইওয়ানের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে। প্রবল শক্তিশালী এই টাইফুনটি দ্বীপ ভূখণ্ডটির হুয়ালিয়ান শহরের কাছে আঘাত হানে। গেইমি গত 8 বছরের মধ্যে দ্বীপটিতে আঘাত আনা সবচেয়ে শক্তিশালী ঝড় হবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, শক্তিশালী এই টাইফুন ভবিষ্যতে ভূমিধস এবং আকস্মিক বন্যারও কারণ হতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে গাজা যুদ্ধবিরতি কার্যকরের বাধা নিয়ে আলোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলাদা বৈঠকে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে যাওয়া নেতানিয়াহু বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেখা করেন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে। কুশল বিনিময়ে নেতানিয়াহু নিজেকে ইহুদি জায়নবাদী উল্লেখ করে বলেছেন, আইরিশ বংশোদ্ভূত জায়নবাদী বাইডেনকে চেনেন গত 40 বছর ধরে। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে নিজেকে জায়নবাদী দাবি করেছিলেন বাইডেন। গাজা যুদ্ধবিরতি কার্যকরে নানা কৌশলে নেতানিয়াহুর কালক্ষেপণের কারণে তৈরি হওয়া হালকা মতবিরোধ এই বৈঠকে দূর করার চেষ্টা চলে। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গাজা যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পেছনে ইসরায়েলের অস্বস্তিগুলো শুনেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সমস্যাগুলো দূর করে যুদ্ধবিরতি চুক্তি শিগগিরই আলোর মুখ দেখবে বলে আশ্বস্ত করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি। বৃহস্পতিবারই দিনের শেষ ভাগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকেও গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিলেও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রশ্নে যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিস। মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দেয়া ভাষণ ছিল আক্রমণাত্মক মন্তব্য আর নির্জলা মিথ্যাচারে ভরা। প্রায় 1 ঘন্টার বক্তব্যে গাজায় চালানো আগ্রাসন এবং হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গিয়েছেন তিনি। তার দেয়া বক্তৃতা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে আলোচনা সমালোচনার ঝড়। কেউ বলছেন তার ভাষণ ছিল পুরোই ঠুনকো, আবার কেউ মনে করছেন একদম উচিত কথাই বলেছেন নেতানিয়াহু। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। অবরুদ্ধ গাজা ধ্বংস করেনি ইসরায়েল। চলমান আগ্রাসনে 40,000 ফিলিস্তিনিকে হত্যার দায়ও নেই তাদের। যুক্তরাষ্ট্রের কংগ্রেস অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া বক্তব্য পরিপূর্ণ ছিল এমন সব অলীক দাবিতে। ইতিহাসের নির্লজ্জতম মিথ্যা ভাষণে এই নেতা বলেন, খুন খারাপি নয়, বরং গাজার বেসামরিক নাগরিকদের রক্ষা করছে তেল আবিব। 24 জুলাই বুধবার ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসে সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। টিকে থাকার প্রয়োজনে তেল আবিব ও ওয়াশিংটনের এক থাকার বিকল্প নেই, এমন মন্তব্য করেন তিনি। প্রায় 1 ঘন্টা সময় ধরে চলা বক্তব্যে ছিল না গাজায় যুদ্ধবিরতি নিয়ে করা প্রশ্নের কোনো স্পষ্ট জবাব। বিশ্ব এখন অস্থিরতার মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী আমেরিকা, ইসরায়েল ও আমাদের আরব বন্ধুদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটা কোনো সভ্যতার সংঘর্ষ নয়, বরং এটা বর্বরতার বিপক্ষে সভ্যতার যুদ্ধ। এই লড়াইয়ে জিততে হলে আমেরিকা এবং ইসরায়েলকে অবশ্যই একসাথে থাকতে হবে। যখন আমরা একসাথে থাকি তখন খুব সহজেই আমরা জিতে, অন্যদিকে আমাদের শত্রুরা হারে। My friends, whenever and wherever ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেয়া ভাষণকে নির্জলা মিথ্যাচার বলে দাবি করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্র বিষয়ক সহকারী মন্ত্রী। নেতানিয়াহুর মতো একজন যুদ্ধাপরাধীকে স্বাগত জানানোয় কংগ্রেসের সমালোচনাও করেন তিনি। আমরা মনে করি নেতানিয়াহুর বক্তব্য ছিল ফালতু কথা, বাগাড়ম্বর আর নির্জলা মিথ্যায় ভরা। ফিলিস্তিনিদের আদর্শিক শত্রু অনেক কংগ্রেস সদস্য যুক্তিহীন ও হাস্যকর এই নাটকে সমর্থন দিয়েছে। গাজায় চালানো হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলি যুদ্ধাপরাধীদের জবাবদিহি করতে হবে। একজন যুদ্ধাপরাধীকে স্বাগত জানানোই ক্ষুণ্ণ হয়েছে কংগ্রেসের গ্রহণযোগ্যতা। এটা তাদের ব্যর্থতা। কংগ্রেসে দেয়া নেতানিয়াহুর ভাষণ নিয়ে খুশি ইসরায়েলের জনগণ। সত্য বলার জন্য প্রেসিডেন্টের প্রশংসাও করেছেন অনেকে। তবে ইসরায়েলিদের অনেকে মনে করেন নেতানিয়াহুর উচিত ছিল জিম্মি চুক্তির বিষয়ে আরও জোর দেয়া। আমি মনে করি জিম্মি চুক্তি সম্পর্কে আরও কিছুটা জোর দেয়া দরকার ছিল। একটি সন্ত্রাসী সংগঠনের সাথে আলোচনা করা কতটা কঠিন সেটাও তুলে ধরতে পারতেন। কাতারও সন্ত্রাসীদের সমর্থন করে। এমন অবস্থায় আমি মনে করি এটি একটি জটিল পরিস্থিতি। সেই জটিলতার বিষয়গুলোও তার বক্তব্যে আসেনি। আমি মনে করি নেতানিয়াহু একেবারে ঠিক ধরেছেন, আর যা বলছেন সত্যিই বলছেন। তবে আরও অনেক কিছু বলার থাকলেও তিনি বলেননি। তিনি কূটনৈতিক কৌশলে এড়িয়ে গেছেন সেসব কথা। কিন্তু তারপরও আমি খুশি, তিনি যা বিশ্বাস করেন সেটা নিয়ে কথা বলতে ভয় পান না। এটা নিয়েই আমি আনন্দিত। কংগ্রেসে দেয়া নেতানিয়াহুর ভাষণকে তুচ্ছ বলে উড়িয়ে দিয়েছেন গাজার খান ইউনিসের ফিলিস্তিনিরা। সারশূন্য এই বক্তব্যের কোনো পরিণতি নেই। ওয়াশিংটনে দেয়া এমন বক্তৃতার মধ্য দিয়ে মানুষকে উপহাসের পাত্র বানাচ্ছে আমেরিকা, এমন মন্তব্য করেন অনেকে। আন্তর্জাতিক সংস্থাগুলো হাসপাতালে এসে দেখুক কারা মারা যাচ্ছে, যারা মৃত্যুবরণ করছে
তারা সব শিশু, বৃদ্ধ ও নারী। জাতিসংঘের কাছে সবকিছুর রেকর্ড রয়েছে। কংগ্রেসে যে ভাষণ দেওয়া হয়েছে সেটা একেবারেই অহেতুক আর ঠুনকো। আমাদেরকে বাচ্চা মনে করে ঠাট্টা করার চেষ্টা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র মানুষকে উপহাস করছে। বাইডেন ও নেতানিয়াহুর সমর্থকদের কংগ্রেসে জড়ো করে কথায় কথায় হাততালি দেয়াচ্ছে। এটা কোনো ভাষণ হলো? তার দেয়া বক্তৃতার মূল বিষয় আসলে কি ছিল? ভবিষ্যতে যেসব চুক্তি হতে পারে সেগুলো নিয়েও কি তিনি কিছু বলেছেন? দশকের পর দশক ধরে দখলদার ইসরায়েলকে গডফাদার হিসাবে অব্যাহত সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যে রিপাবলিকান পার্টির নেতাদের উল্লাস আবারও প্রমাণ করল যুদ্ধাপরাধীর পাশেই আছে আমেরিকা। কয়েক ডজন ডেমোক্রেটের বয়কট ও হাজারো মানুষের বিক্ষোভে ভ্রুক্ষেপ করেননি নেতানিয়াহু। অনেকের আশঙ্কা, আন্তর্জাতিক মিথ্যুকের তকমা পাওয়ার উপযুক্ত এই নেতার কারণে সহসাই শেষ হচ্ছে না মধ্যপ্রাচ্যের উত্তেজনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ওভাল অফিসে গত বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সময় যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এখনই সময় নতুন প্রজন্মের কাছে নেতৃত্বের মশাল তুলে দেওয়ার। তিনি আরও জানান, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষায় বাধা হয়ে দাঁড়াবে না। প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ওভাল অফিসে গত বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রার্থিতা প্রত্যাহারের পর এটি বাইডেনের প্রথম ভাষণ। 11 মিনিটের রেকর্ডেড সাক্ষাৎকারটি প্রচারিত হয় টেলিভিশনে। এ সময় যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এখনই সময় নতুন প্রজন্মের কাছে নেতৃত্বের মশাল তুলে দেওয়ার। বাইডেন আরও বলেন, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষায় বাধা হয়ে দাঁড়াবে না। তিনি তার অফিসকে সম্মান করেন, তবে তার দেশকে আরও বেশি ভালোবাসেন। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র তার জনগণ শাসন করে, রাজা এবং শোষকরা না, এবং ইতিহাস গড়ার সক্ষমতাও দেশবাসীর হাতে, কারণ ক্ষমতা তাদের হাতেই। 50 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের জনগণের সেবা করতে পারা তার সৌভাগ্য বলেও মন্তব্য করেন বাইডেন। এর আগে বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত কাজ করার অঙ্গীকার করলেও ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে হতাশাজনক পারফরমেন্সের কারণে শীর্ষস্থানীয় ডেমোক্রেট এবং দাতাদের চাপের মুখে ছিলেন। এরপরই নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থিতা থেকে প্রত্যাহার করে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন জানান এই মার্কিন প্রেসিডেন্ট। ইফাত জাহান, বাংলা ভিশন। ভারতে এবারে লোকসভা নির্বাচনে বিজেপিকে হতাশ করেছে পশ্চিমবঙ্গবাসী। রাজ্যটিতে 42টি আসনের মধ্যে মাত্র 12টি পেয়েছে বিজেপি। এর 6টি এসেছে রাজ্যের উত্তরবঙ্গ অঞ্চল থেকে। তাই এবার সেই উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন বালুরঘাটের এমপি এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। জানিয়ে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। বিস্তারিত মীর ফজলে রাব্বি রিপোর্টে। রাজ্যভাগের বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিজেপিকে হতাশ করেছে পশ্চিমবঙ্গবাসী। 42টি আসনের মধ্যে মাত্র 12টি পেয়েছে বিজেপি। আর এবার হয়তো সেই ক্ষোভ থেকেই পশ্চিমবঙ্গকে ভেঙে ছোট করার নীল নকশা নিয়ে আগাচ্ছে নরেন্দ্র মোদীর দল। পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলের ভোটাররা বিজেপি থেকে মুখ ফেরালেও উত্তরবঙ্গের মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নেয়নি। পুরো পশ্চিমবঙ্গ থেকে বিজেপি যে 12টি আসন পেয়েছে তার 6টি এসেছে এই উত্তরবঙ্গ থেকে। তাই এবার সেই উত্তরবঙ্গকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন বালুরঘাটের এমপি ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সম্প্রতি বালুরঘাটের দুবারের এই এমপি জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি প্রস্তাব জমা দিয়ে এসেছেন। তাতে উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। সুকান্ত বলেন, আমার মনে হয় রাজ্য সরকারের এতে আপত্তি থাকবে না। রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাব। এটি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে, এলাকার উন্নয়ন হবে। এই ঘটনার পরই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সুকান্ত মজুমদার এই প্রস্তাব দেওয়ার পরপরই রাজ্য ভাগের চক্রান্তের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা ও এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। এছাড়া এই প্রস্তাবকে সংবিধান পরিপন্থী এবং রাজ্যভাগের চক্রান্ত বলেও উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক বিশ্লেষক। পশ্চিমবঙ্গের রাজনীতির নিরিখে এই মন্তব্য
অত্যন্ত স্পর্শকাতর, কারণ পশ্চিমবঙ্গের মোটামুটি ৭৫% আসন রয়েছে দক্ষিণবঙ্গে। সুকান্ত মজুমদারের এই মন্তব্যের ফলে দক্ষিণবঙ্গে বাঙালি অধ্যুষিত অঞ্চলে বিজেপি এতদিন যে প্রভাব তৈরি করতে পেরেছে তা হারাবে বলে মনে করা হচ্ছে। যদিও উত্তরবঙ্গে তারা হয়তো কিছুটা লাভবান হবে, কিন্তু উত্তরবঙ্গে মাত্র 25% আসন রয়েছে, ফলে ভবিষ্যতে নির্বাচনে তারা বিপদে পড়তে পারে বলে বিজেপির একাংশ মনে করছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ব্যাপক বৃষ্টি আর আকস্মিক বন্যায় ভারতের মহারাষ্ট্রে বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে জারি হয়েছে রেড অ্যালার্ট। স্থবির হয়ে গেছে পুনে শহরের জীবনযাত্রা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে ডুবে বৃহস্পতিবার সকাল থেকে বিপর্যয়কর অবস্থার সূত্রপাত হয়। শুক্রবার সকালেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি করে স্থানীয় আবহাওয়া অফিস। বলা হয়েছে আপাতত স্থানীয় সময় শনিবার সকাল 8:30 পর্যন্ত এর নির্দেশনা বহাল থাকবে। বলা হয় শুক্রবার সকাল 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় সর্বোচ্চ 89 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভূমিধস হয়েছে তাহমিনি ঘাটে, এতে বিচ্ছিন্ন হয়ে যায় রায়গড় পুনে সড়ক যোগাযোগ। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে মহারাষ্ট্রের অপর শহর পুনের বিস্তীর্ণ এলাকা। বিপদ এড়াতে কড়ক ভসলা বাঁধ থেকে পানি ছেড়ে দেয় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি দিয়েছে স্থানীয় প্রশাসন। এমন পরিস্থিতিতে বাতিল হয়েছে ডজনেরও বেশি ফ্লাইট, আর সময়সূচি পিছিয়ে দেয় চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন ফ্লাইটের যাত্রীরা। ভয়াবহ অর্থনৈতিক সংকট সামলে দ্রুত উন্নতির পথে হাঁটছে শ্রীলঙ্কা। আগামী 21 সেপ্টেম্বর দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। নানামুখী চলমান সংস্কারের ধারা অব্যাহত রাখতে দ্বীপ রাষ্ট্রটির প্রয়োজন একজন যোগ্য প্রেসিডেন্ট। বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। অর্থনৈতিক সংকট ও বহুমুখী সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। কয়েক দশকের সবচেয়ে বাজে পরিস্থিতির মাঝে আগামী 21 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচন দেশটির ভাগ্য নির্ধারণে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। 26 জুলাই শুক্রবার সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্বাচনের দিন তারিখ। 2024 সালের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই অনুযায়ী প্রার্থীর মনোনয়ন গ্রহণের তারিখ 15 আগস্ট, আর মূল নির্বাচন অনুষ্ঠিত হবে 21 সেপ্টেম্বর। 2,20,00,000 জনসংখ্যার দেশ শ্রীলঙ্কায় মোট ভোটারের সংখ্যা প্রায় 1,70,00,000। ধারণা করা হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের অধীনে অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন। ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে গত বছর দেশজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তিনি দেশ থেকে পালিয়ে গেলে 2022 সালের জুলাইয়ে ক্ষমতায় আসেন 75 বছর বয়সী বিক্রমাসিংহে। 2022 সালে শ্রীলঙ্কার মূল্যস্ফীতির হার ছিল 70%। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাহায্যে সেটা কমিয়ে 1.7% নামিয়েছে বিক্রমাসিংহের সরকার। স্থানীয় মুদ্রা শক্তিশালী করার পাশাপাশি পুনর্গঠন করা হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এমন পরিস্থিতিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। শনিবার ইয়েমেনের হুদেইদা বন্দরে জঙ্গি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ ঘটনায় নিহত অন্তত 3 জন, আহত 80 জনেরও বেশি। হুতি বিদ্রোহীদের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম জানান, গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে বাধা সৃষ্টি করতে তাদের জ্বালানি সংরক্ষণাগার এবং বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। শনিবার ইয়েমেনের হোদেইদা বন্দরে জঙ্গি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ সময় বন্দরটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকাটি অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 3 জন, আহত হন 80 জনেরও বেশি মানুষ। ইয়েমেনে F-15 জঙ্গি বিমান দিয়ে হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র। গাজা ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের শুরু থেকেই সমর্থন দিয়ে আসছিলেন হুতি বিদ্রোহীরা। এরই ধারাবাহিকতায় গত শুক্রবারও ইসরায়েলের ড্রোন হামলা চালায় হুতিরা। এ সময় এক ইসরায়েলি নাগরিক মারা যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস হামলা থেকে গাজা অধিকৃত পশ্চিম তীর ও লেবাননের পর এবার বাঁচতে পারেনি ইয়েমেনও। হুতি বিদ্রোহীদের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম জানান, গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে বাধা সৃষ্টি করতেই তাদের জ্বালানি সংরক্ষণাগার ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়। হামলার পর ইসরায়েলি নাগরিকদের রক্তের মূল্য রয়েছে উল্লেখ করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট বলেন,
ইসরায়েলি নাগরিকদের উপর হুতিরা হামলা চালানোর দুঃসাহস দেখালে আবারও অভিযান চালাবে তারা। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।